আসসালামু আলাইকুম। কালকে থেকে তোমাদের প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাপ্লাই শুরু হবে। তোমরা অনেকে অ্যাপ্লাই করবে। তো এখানে দুইভাবে অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে মেরিট কোটা আর একটা হচ্ছে জেনারেল কোটা। তো মেরিট কোটা আর জেনারেল কোটা, আর তোমরা অনেকে জানতে চেয়েছো মেরিট কোটা কি, কাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি মেরিট কোটা কি, কাদের জন্য, এটাকে কীভাবে অ্যাপ্লাই করে, এই সম্পূর্ণ মেরিট কোটার বিষয় নিয়ে আলোচনা করবে। আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে মেরিট কোটা নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না। তো চলে যাই মূল ভিডিওতে। আমি আজকের এই মেরিট কোটা বিষয়ক এই আলোচনাটাকে পুরো কয়েকটা ভাগে ভাগ করতে চাই। প্রথমেই আমি বলবো মেরিট কোটা কি এবং কেন, খরচ কেমন, কাদের এটাতে চান্স হবে, আর এইটাতে সিট কতটা, মেরিট কোটায় সিট কতটা, কিভাবে অ্যাপ্লাই করবে, এবং সর্বশেষ আমি যেটা বলবো সেটা সে কীভাবে অ্যাপ্লাই করলে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে মেরিট কোটায়। তো শুরু করছি। আমি প্রথমেই আসি মেরিট কোটা কি এবং কেন। অনেকেই সরকারি মেডিকেল কলেজে পরীক্ষা দিছে, চান্স পেয়েছে, কিন্তু এর মধ্যে অনেকে একটুর জন্য চান্স মিস করছে। তোমরা সবাই জানো যে একটা মার্কের জন্য সিরিয়াল কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায়, 1000, 2000, 200, 300। তো অনেকেই থাকে খুব মেধাবী, তাদের অল্পের জন্য প্রাইভেট মেডিকেল কলেজে চান্স হয় নাই, কিন্তু তাদের সরকারি মেডিকেল কলেজে চান্স হয় নাই, কিন্তু তাদের প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার মতো সামর্থ্য নাই। এত টাকা দিয়ে যে তারা পড়বে সেই সামর্থ্য তাদের নাই, ক্যাপাবিলিটি নাই। এই জন্যই ওই অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য মেরিট কোটার উৎপত্তি। এখন আসি খরচ কেমন এই বিষয়ে। আসলে আমরা সবাই জানি সরকারি মেডিকেল কলেজে খরচ একেবারেই কম, কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে খরচ অনেক বেশি। কিন্তু মেরিট কোটার ক্ষেত্রে এটাই হচ্ছে আলাদা। মেরিট কোটার ক্ষেত্রে তুমি হচ্ছে পড়বে প্রাইভেট মেডিকেল কলেজে, বাট খরচ পড়বে সরকারি মেডিকেল কলেজের মতো। মানে তোমার প্রতি মাসিক বেতন বা যেটাকে টিউশন ফি বলে সেটা দেওয়া লাগবে না। ভর্তি ফি যে 21,24,000 আছে সেটা দেওয়া লাগবে না। নামমাত্র ভর্তি ফিতে তুমি ভর্তি হইতে পারবে, এবং শুধুমাত্র পরীক্ষার ফি, 4টা পরীক্ষার ফি দিবে, এবং বই খাতা এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো লাগবে সেগুলো তোমার কিনে নিজের পড়তে হবে, যেটা সরকারি মেডিকেল কলেজেও সবার কেনা লাগে। তো এছাড়া আলাদা কোনো খরচ নাই। আর তোমার থাকা খাওয়ার খরচ তুমি যেখানে থাকবে সেটা অনুযায়ী, সেটা তুমি ভালো জায়গায় থাকলে ভালো, বা তুমি বেশি খরচ করলে বেশি খরচ, কম খরচ করলে কম খরচ। এরপরে আসি কাজের চান্স হয়। এখন মেরিট কোটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হয়। মেরিট কোটায় চান্স পাইতে হলে তোমাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, তোমাকে সিলেক্ট করবে, ভাইবার জমা দিন, ভাইবাতে টিকলে তুমি ভর্তি হওয়ার জন্য উত্তীর্ণ হবে। তো এক্ষেত্রে তোমার তারা দেখবে তোমার পজিশন কত, মানে হচ্ছে তুমি প্রাইভেট মেডিকেল কলেজে তোমার পজিশন কত। তোমার পজিশন যদি যত ভালো হবে তোমার মেরিট করে চান্স পাওয়ার পসিবিলিটি তত বাড়বে। এবং অবশ্যই তোমাকে অসচ্ছল হইতে হবে। তোমার যদি কোনোভাবে এরকম মনে হয় বা এরকম তুমি যদি থাকো যে তোমার আর প্রাইভেট মেডিকেল কলেজে টাকা দিয়ে পড়ার সামর্থ্য আছে, তাহলে তোমাকে তারা নিবে না মেরিট করার জন্য। আমি শুরুতেই বলছি যে অসচ্ছল, গরিব, মেধাবী তাদের জন্যই মেরিট কোটা। যাদের সামর্থ্য আছে প্রাইভেট মেডিকেল কলেজে টাকা দিয়ে পড়ার, তাদের জন্য মেরিট কোটা না। এরপর আসি সিট কত। প্রাইভেট মেডিকেল কলেজের মোট সিটের 4% মেরিট কোটার জন্য বরাদ্দ। আমি আবারও বলতেছি, প্রাইভেট মেডিকেল কলেজের মোট সিটের 4%, মানে একটা মেডিকেল কলেজে যদি 100টা সিট থাকে তার জন্য 4টা সিট মেরিট কোটার জন্য অবশ্যই বরাদ্দ রাখতে হবে, এবং বরাদ্দ আছে। তো সেই হিসেবে বাংলাদেশের বর্তমানে প্রাইভেট মেডিকেল কলেজ আছে 67টা। এর মধ্যে সিট আছে 6,293টা। অ্যাপ্রক্সিমেটলি আমি বলতেছি যে 67টা সিটের মধ্যে 6,293টা সিট আছে, একটু এদিক ওদিক হইতে পারে। তো সেই হিসেবে তোমার 4% ধরলে মেরিট কোটার জন্য সিট আছে 350টা। আমি আবারও বলতেছি, সারা বাংলাদেশে তাহলে প্রাইভেট মেডিকেল কলেজে মেরিট কোটার জন্য সিট রয়েছে 350টা। তুমি যদি 350 জনের মধ্যে যেতে পারো বা উত্তীর্ণ হইতে পারো, তাহলে তুমি অবশ্যই মেরিট কোটায় ভর্তি হইতে পারবে। এখন সব কীভাবে অ্যাপ্লাই করবা। এখন প্রাইভেট মেডিকেল কলেজে আসলে কীভাবে অ্যাপ্লাই করবা, এটা হচ্ছে কালকে থেকে অ্যাপ্লাই শুরু হবে। তোমরা নর্মালি জেনারেল কোটায় যেভাবে অ্যাপ্লাই করবা, মেরিট কোটায় ঠিক সেভাবে অ্যাপ্লাই করবা। জাস্ট এখানে একটা অপশন থাকবে তোমাদের মেরিট কোটা আর জেনারেল কোটা। তোমরা সেখানে অবশ্যই যারা মেরিট কোটা অ্যাপ্লাই করবে তারা মেরিট কোটা সিলেক্ট করবে, এবং মেরিট কোটার ক্ষেত্রে তোমার আলাদা 300 টাকা ফি দিতে হবে না, তুমি সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং মেরিট কোটার ক্ষেত্রে তোমার কিছু কিছু জিনিস এক্সট্রা দিতে হবে। যখন তুমি মেরিট কোটা সিলেক্ট করবে তখন তোমার কিছু অপশন আসবে এক্সট্রা, সেগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। তো সার্কুলারটা আমি তোমাকে পড়ে শোনাইতেছি, তোমাদের আশা করি উপকার হবে। এখানে কিছু পয়েন্টের ব্যবস্থা আছে, যার যত পয়েন্ট বেশি হবে তার সম্ভাবনা তত বেশি হবে। এবং তুমি যে অ্যাপ্লাই করবে 350টা সিট, এবং এই সিটের তুমি কালকে যে প্রাথমিকভাবে অ্যাপ্লাই করবে এবং তার একটা রেজাল্ট দিবে।
ধরো তুমি কালকে অ্যাপ্লাই করলে এবং এইখানে একটা পয়েন্টের হিসাব ক্যালকুলেশন আছে, পয়েন্টে যারা আগায় থাকবে তাদের মধ্যে থেকে মোট সিটের 4 গুণ স্টুডেন্ট তারা সিলেক্ট করবে। ধরো সিট আছে 350টা, সেক্ষেত্রে 350 সিটের তার 4 গুণ স্টুডেন্টকে তারা সিলেক্ট করবে এবং এটা SMS-এর মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে এবং সব স্টুডেন্টকেই যে কোনো একটা নির্দিষ্ট মেডিকেল কলেজ দিয়ে দিবে। এরপরে তোমাদের একটা নির্দিষ্ট ভাইবা ডেট দিবে, সেই ভাইবা ডেটে তোমরা ভাইবা দেবে এবং সিলেক্ট হয়ে ভর্তি হতে পারবে। এখন আসলে সার্কুলার আসলে পয়েন্ট ডিস্ট্রিবিউশনটা কীভাবে করা আছে আমি তোমাদেরকে একটু বোঝায় বলতেছি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এইখানে বলা আছে মেধাবী ও অসচ্ছল কোটায় শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে পয়েন্ট ডিস্ট্রিবিউশন করা হবে কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে। সেটা হচ্ছে তোমার মার্কস। তুমি প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশনটা দিচ্ছ, সেই মার্কসের উপর তোমার একটা পয়েন্ট থাকবে। তোমার অস্থাবর পিতামাতার অস্থাবর এবং স্থাবর সম্পত্তির উপর একটা পয়েন্ট থাকবে। এরপরে আর কিছু কিছু বিষয় আছে, ধরো তোমার বাবা কৃষক কিনা, মৎস্যজীবী কিনা, বা টিসিবি পণ্য নেয় কিনা, সেটার উপর একটা পয়েন্ট থাকবে। সরকার নির্ধারিত দুর্গম এলাকার কিনা, সেই জন্য একটা পয়েন্ট থাকবে। তো আমি সম্পূর্ণ বিষয়টাকে তোমাদেরকে আমি পড়ে শোনাইতেছি এবং যেভাবে বুঝতে পারো সেভাবে এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে তোমরা যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিছো, যারা 100 মার্কের একটা MCQ পরীক্ষা দিছো, এই তোমরা এই 100 মার্কের মধ্যে যত মার্কস পাইছো তাকে 0.6 দিয়ে গুণ দেওয়া হবে এবং যেইটা হবে সেটা তোমার একটা পয়েন্ট হবে। ধরো কেউ 100 মার্কের মধ্যে 50 মার্ক পেয়ে পাস করছো, সেক্ষেত্রে 50 গুণ 0.6 মানে তোমার পয়েন্ট যোগ হবে 30। এরপরে তোমার পিতামাতার বার্ষিক আয়ের উপর একটা পয়েন্ট থাকবে। দেখো যাদের পিতামাতার বার্ষিক আয় 15 লাখ টাকার উপরে, তাদের ক্ষেত্রে পয়েন্ট এইটা 0 যোগ হবে। যাদের ক্ষেত্রে 12,50,000 থেকে 15 লাখের মধ্যে, তারা পয়েন্ট পাবে 1। যাদের পিতামাতার আয় 9,50,000 থেকে 12,50,000-এর মধ্যে, তারা পয়েন্ট পাবে 2। এবং যাদের পিতামাতার ইনকাম 7 লাখ থেকে 9,50,000, তাদের জন্য পয়েন্ট 3। যাদের পিতামাতার বার্ষিক ইনকাম 5 লাখ থেকে 7 লাখ, তারা পয়েন্ট পাবে 4। যাদের পিতামাতার ইনকাম 3,50,000 থেকে 5 লাখ, তারা পয়েন্ট পাবে 5। এবং যাদের পিতামাতার ইনকাম 2,50,000 থেকে 3,50,000, তারা পয়েন্ট পাবে 6। এবং যাদের পিতামাতার ইনকাম 1,80,000 থেকে 2,50,000, তারা পয়েন্ট পাবে 8। এবং যাদের পিতামাতার ইনকাম 1,80,000 বা তার থেকে কম, তারা পয়েন্ট পাবে 8। পূর্ববর্তী তুমি যে পয়েন্টটা পেয়েছো, তোমার নাম্বারের সাথে 6 যোগ করে তার সাথে এই পয়েন্টটা যোগ হবে। এরপরে পিতামাতার অস্থাবর সম্পত্তি এবং স্থাবর সম্পত্তির উপর পয়েন্ট আছে। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কি? স্থাবর সম্পত্তি হচ্ছে সেই সব সম্পত্তি যেগুলো আসলে চলমান না, সম্পত্তিগুলো চলমান না কিন্তু মালিক পরিবর্তনশীল। ধরো তোমাদের একটা বাড়ি আছে, একটা পুকুর আছে, একটা জায়গা আছে, এটার মালিক পরিবর্তন হইতে পারবে কিন্তু আসলে তুমি চাইলে পুকুরটাকে এক জায়গা থেকে মুভ করে আরেক জায়গায় নিতে পারবে না। এগুলো হচ্ছে স্থাবর সম্পত্তি। আরেকটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি হচ্ছে সম্পত্তিগুলো চলনশীল, মালিকগুলো পরিবর্তনশীল। ধরো তোমার অনেক টাকা আছে, স্বর্ণ গহনা আছে, সেক্ষেত্রে তুমি এগুলোর মালিকও পরিবর্তন করতে পারবে এবং সম্পত্তি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবে। তো এগুলো হচ্ছে অস্থাবর সম্পত্তি। তোমরা যখন মেরিট কোটা অ্যাপ্লাই করবে তখন তোমার পিতামাতার বার্ষিক ইনকাম কত এটা চাবে, এটার উপরে একটা পয়েন্ট আসবে। তারপরে তোমার পিতামাতার অস্থাবর সম্পত্তি কত, স্থাবর সম্পত্তি কত, এটার উপরে একটা পয়েন্ট আসবে। তো দেখো তোমার পিতামাতার সম্পত্তি যদি 25 লাখের উপরে হয় অস্থাবর সম্পত্তি, তাহলে তোমার পয়েন্ট হবে 0। তোমার পিতামাতার সম্পত্তি যদি 17 লাখ থেকে 22 লাখের মধ্যে হয়, সেক্ষেত্রে তোমার পয়েন্ট হবে 1। এইভাবে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির উপর যে পয়েন্ট, সেটা সার্কুলারে দেওয়া আছে, সেটা আমি দিতেছি, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। এখান থেকে তোমরা দেখে নেবে এবং অবশ্যই যত কম দিবে তত পয়েন্ট বেশি থাকবে এবং এটা কিন্তু সত্য হইতে হবে। এখন তুমি ধরো পিতামাতার সম্পত্তি অনেক কম দিলা, কিন্তু তোমার পিতামাতার সম্পত্তি অনেক বেশি, এবং এটা যদি সামনে প্রমাণ হয় যখন ভাইবা হবে, তখন কিন্তু তুমি বাদ পড়ে যাবে। তো যা দিবে সত্যি দেওয়ার চেষ্টা করবে। এরপর আরো কিছু কিছু বিষয় আছে যেগুলোতে 4 করে পয়েন্ট যোগ হইতে পারে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেমন BGF, BGD, TCB, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী প্রান্তিক কৃষক, মৎস্যজীবী ইত্যাদি উপকার
ভোগী সন্তান কিনা, যদি তোমার পিতামাতা টিসিবির সম্পত্তি বা টিসিবির জিনিসপত্র নেওয়ার জন্য এলিজিবল হয়, মানে টিসিবি কার্ড থাকে, তোমার পিতামাতা যদি কৃষক হয়, মৎস্যজীবী হয়, বা বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প অনেকে বাড়ি পেয়ে থাকে সেইখানে থাকে, তাহলে তোমার ক্ষেত্রে অতিরিক্ত 4 পয়েন্ট যোগ হবে। সরকার নির্ধারিত কিছু দুর্গম এলাকা বা দুর্গম ইনস্টিটিউশন আছে, সেগুলোতে তুমি যদি পড়ে থাকো সেই ক্ষেত্রে তোমার জন্য অতিরিক্ত 4 পয়েন্ট যোগ হবে। এতিম শিক্ষার্থী, স্বামী পরিত্যক্ত ভাতা, বিধবা ভাতা প্রাপ্ত ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি বা দিনমজুরের সন্তান যদি হও, সেক্ষেত্রে তোমার 4 পয়েন্ট যোগ থাকবে। এগুলো কিন্তু তুমি অপশন পাবে, তোমার এখানে অপশন দেওয়া থাকবে, তুমি কি তোমার বাবা মা কি দিনমজুর কিনা, কৃষিজীবী কিনা, তুমি সেগুলো সিলেক্ট করবে এবং সে অনুযায়ী পয়েন্ট পাবে। এরপরে সরকারি আলো সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহের যাদের পিতামাতা 17 থেকে 20তম গ্রেডের কর্মচারী কাজ করতেছে, তাদের ক্ষেত্রেও 4 পয়েন্ট যুক্ত হবে। এখন এটা হচ্ছে প্রসেস। এখন তুমি যখন অ্যাপ্লাই করবে সেখানে তোমার পিতামাতার স্থাবর সম্পত্তি কত চাবে, যখন তুমি অ্যাপ্লাই করবে তোমার পিতামাতার বার্ষিক ইনকাম কত চাবে, তোমার পিতামাতা টিসিবি পণ্য নেয় কিনা, তারা 17 থেকে 30 গ্রেডের কর্মচারী কিনা, 17 থেকে 20 গ্রেডের কর্মচারী কিনা, তোমরা কোনো আশ্রয়ণ প্রকল্পে বসবাস করো কিনা, প্রতিবন্ধী ভাতা পাও কিনা, বা বিধবা ভাতা পায় কিনা তোমার বাবা মা পিতামাতা, তো সব কিছু কিন্তু তোমার ওই অ্যাপ্লাইয়ের সময় তোমাকে দিতে হবে মেরিট কোটা অ্যাপ্লাইয়ের সময়। এগুলোর উপরে ভিত্তি করে যাদের পয়েন্ট আগানো থাকবে তাদেরকেই সিলেক্ট করা হবে মেরিট কোটার জন্য। তো এগুলো হচ্ছে মেরিট কোটার সম্পূর্ণ প্রসেস। এবং এখানে তুমি যদি চিন্তা করো যে আমি যত কম দিব তত পয়েন্ট বেশি, আর যত কম দিব তত পয়েন্ট বেশি থাকবে, এবং তোমার ভাইবার জন্য সিলেক্ট হওয়ার প্রবণতা তত বেড়ে যাবে। কিন্তু ভাইবার সময় তুমি যদি কোনো ভুল ইনফরমেশন দাও, সেগুলো যদি চেক করে এবং তুমি যদি ধরা পড়ো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে বাদ দিয়ে দিবে। সো যেগুলোই তুমি সিলেক্ট করবে অবশ্যই সত্যি দেওয়ার চেষ্টা করবে, তোমার পিতামাতার অবস্থা যেরকম সেরকমই দিবে। এরপর যদি তাদের মনে হয় তোমাকে নেওয়ার মতো নিবে, আর যদি মনে হয় নেওয়ার মতো না নিবেন। এবং অবশ্যই যাদের সামর্থ্য আছে প্রাইভেট মেডিকেল কলেজে পড়া, তারা এখানে অ্যাপ্লাই করবেন। এখন আসলে কী করলে চান্স পাওয়ার, এখন আসলে আমরা কী করলে চান্স পাওয়ার প্রবণতা বেশি থাকবে মেরিট কোটায়? অবশ্যই যখন তোমার এই পয়েন্টগুলো বেশি হবে, তাহলে তোমার পিতামাতার বার্ষিক ইনকাম অনেক কম থাকবে, তোমার পিতামাতার স্থাবর সম্পত্তি অনেক কম থাকবে, অস্থাবর সম্পত্তি অনেক কম থাকবে, এবং তোমার পিতামাতা যদি আশ্রম প্রকল্পে থাকে, 17 থেকে 20 গ্রেডের কর্মচারী হয়, সেক্ষেত্রে তোমার পয়েন্ট অনেক বেশি থাকবে, এক্ষেত্রে তোমার চান্স পাওয়ার প্রবণতা বেশি থাকবে। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, তোমার পিতামাতার বার্ষিক ইনকাম কখনোই বেশি দেবে না, যদি পারো কম দিবে, কখনোই বেশি দেবে না। আমি এখানে আবারও বলতেছি, এখানে কিন্তু তোমার 350টা সিটের বিপরীতে 4 গুণকে ভাইবার জন্য সিলেক্ট করবে। এরকম অনেকেই থাকে যারা পিতামাতার সম্পত্তি অনেক বেশি কিন্তু কমায় দেয়, কিন্তু শেষমেশ তারা কিন্তু সিলেক্ট হয়ে যায় ভাইবার জন্য। কারণ প্রাথমিকভাবে তোমাকে যখন ভাইবার জন্য সিলেক্ট করবে, তোমার এগুলো কোনো কিছুই দেখবে না, কোনো প্রুফ দেখবে না, এটা পরবর্তীতে ভাইবার সময় লাগবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই পিতামাতার স্থাবর সম্পত্তি, বার্ষিক ইনকাম এগুলো কম দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ভাইবার জন্য। এরপরে ভাইবাতে তোমাদের ভাইবা হবে, যাদের সিরিয়াল আগানো থাকবে তাদের চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, যাদের সিরিয়াল একটু দূরে তাদের একটু পসিবিলিটি কম থাকবে। বাট সিরিয়াল অনেকেই থাকে, ধরো অনেকেই তোমার মার্কস পাইছে 75, আমি ধরে নিলাম যে কেউ একজন মেডিকেল ভর্তি পরীক্ষায় মার্কস পাইছে 75, এবং তার জিপের জন্য মার্কস কাটা গেছে 5, তাহলে সে মার্ক কত পেল? 70। 75 তার জিপে যদি ফুল মার্কস থাকতো, তাহলে সে কিন্তু মেডিকেলে চান্স পেয়ে যেত সরকারি মেডিকেল কলেজে। কিন্তু তার জিপে মার্কস কাটার জন্য তার মার্কস আছে 70, এবং এবার কাট মার্কস হচ্ছে 73, সেই জন্য সে চান্স পায়নি। তো এই ক্ষেত্রে যেহেতু সে মেডিকেল কলেজ অ্যাডমিশনে মার্কস অনেক বেশি পাইছে, সেক্ষেত্রে তাকে সিলেক্ট করার প্রবণতা কিন্তু বেশি থাকবে। মানে হচ্ছে তাকে সিলেক্ট করার প্রবণতা বেশি থাকবে, এবং ভাইবার সময় তার দিকে একটা সফটকর্না থাকবে। সো যাদের মার্ক বেশি, সিরিয়াল অনেক কাছে এবং অসচ্ছল, তারা তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারে। এবং আশা করি এইখানে প্রাইভেট মেডিকেল কলেজের মেরিট কোটা নিয়ে অনেক বলছি আমি। এরপরে যদি কোনো বিষয় বাদ পড়ে থাকে বা কারো কোনো কিছু নিয়ে জানা থাকে, তোমরা কমেন্ট করবে, অথবা আমার প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাডমিশন হেল্প রিলেটেড একটা গ্রুপ আছে, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে, তোমরা এখান থেকে গিয়ে গ্রুপে পোস্ট করতে পারবে, তখন আমরা কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা দিয়ে তোমাদের একটু কিছুটা হলেও উপকার হবে। ধন্যবাদ, সাথে থাকবে সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো এ পর্যন্ত।